প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক মাহবুব আজিজ। শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ডাকসু নির্বাচন, ছাত্র রাজনীতিতে পরিবর্তন চান শিক্ষার্থীরা। হাসপাতাল ঘিরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা। সিলেটে পাথর লুটের আলোচনার মধ্যে ডিসি ইউএনও বদল। দৈনিক সমকাল, ক্যাম্পাসে চাঙ্গা ছাত্র শিবির ভিন্ন নামে ভোটে লড়ছে। পাথরের সঙ্গে লুট হয়ে গেল শাহ আরিফিন টিলা। দৈনিক যুগান্তর, রাজনৈতিক ভোট কেন্দ্র বাদ দেওয়ার নির্দেশ, নির্বাচন কমিশনের সমন্বয় সভা, উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস। দৈনিক ইত্তেফাক, আতঙ্কের জনপদ গাজীপুর, 7 মাসে শতাধিক খুন। প্রকৃতির প্রতি নির্দয় আচরণ চলতে থাকলে মাছও কপাল থেকে হারিয়ে যেতে পারে, মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। কালের কণ্ঠ, ডাকসুতে ভোটযুদ্ধের হুইসল, উপকরণ আমদানিতে ধস, উৎপাদন ব্যাহত। বাংলাদেশ প্রতিদিন, ভোটযুদ্ধে ছাত্র সংসদ, আরও ছাড় দেবে বিএনপি, 1 বেডের জন্য 70 জনের অপেক্ষা, দেশের হাসপাতাল। মানব জমিনের শিরোনাম, বিদায়ী ডিসি যেমন ছিলেন। কলকাতার নিউ মার্কেট থেকে বলছি, জুলাই সনদ নিয়ে বিরোধের নেপথ্যে। আমাদের সময় সার কারখানায় গ্যাসের দাম বাড়ছে 2.5 গুণ। রাজনীতির বলি আর হতে চান না আমলারা। কালবেলার শিরোনাম, পিয়ার দাবিতে পাল্লা ভারী করছে দলগুলো। মনোনয়ন চমকে শুরু ডাকসুর ডামাডোল। সময়ের আলো, ডাকসুতে ইমেজের খেলা। সমালোচনার মুখে সরকার, 1 বছরেও প্রকাশ হয়নি প্রতিশ্রুত সম্পত্তির হিসাব। আমার দেশ, এনএসআই এর নেটওয়ার্ক, সুর মেলালেন পঙ্কজ শরণ, কথিত মৌলবাদ নিয়ে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা। ইনকিলাব, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, হারুন সহ আলোচিত 18 পুলিশ কর্মকর্তা বরখাস্ত। দৈনিক করতোয়া, নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত, চলতি সপ্তাহে প্রকাশ। রূপালী বাংলাদেশ, দিনভর ঘুম, রাতভর চাঁদাবাজি, চাঁদার বাজার কারওয়ান বাজার। আলোকিত বাংলাদেশ, দৃষ্টি ডাকসু নির্বাচনে, মৎস্য সম্পদ রক্ষায় পরিবেশের প্রতি সদস্য হওয়ার আহ্বান। সাবেক ডিবি প্রধান হারুন সহ পুলিশের আটক 18 কর্মকর্তা বরখাস্ত। নানামুখী শিরোনাম শুনলেন আপনি। কারওয়ান বাজার নিয়ে একটি খুব সুন্দর শিরোনাম বললাম, আলোচনা যদি সময় পাই করব। ডাকসু নির্বাচন মানে এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তো এখন মানুষের অনেক ধরনের প্রত্যাশা শুরু হয়ে গেছে, এবং আজকে প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় যে শিরোনাম হয়েছে, যেন প্রথম আলো শিরোনামটা, ছাত্র রাজনীতিতে পরিবর্তন চান শিক্ষার্থীরা, এবং মোটামুটি যারা নির্বাচন করবে সেই দলগুলো, ছাত্র সংগঠনগুলো, তারা তাদের প্যানেল প্রকাশ করে ফেলেছে। ছাত্র দলও করেছে, কিন্তু পূর্ণাঙ্গ কমিটি এখন পর্যন্ত বোধহয় তারা তৈরি করতে পারে নাই। কি মনে হয় আজকে এবং একদিন বাড়িয়ে দিয়েছে মনোনয়ন এবং ফর্ম সংগ্রহ করা, মঙ্গলবার বিকাল 5টা পর্যন্ত এবং বুধবার তারা এটাই করবে। এবং এটা সত্যি যে খুবই একটা প্রত্যাশার জায়গা, যে ছাত্র রাজনীতির যে একটা ইতিবাচক ভূমিকা আমরা সবসময়ই দেখে এসেছি আমাদের দেশের রাজনীতিতে। আপনি 60 দশকের কথা বলেন, মুক্তিযুদ্ধ, 90 কিংবা 24-এর যে আন্দোলন, এখানে যে ছাত্রদের যে একটা অমিত শক্তি, তাকে যদি একটা গ্রহণযোগ্য এবং ইতিবাচক জায়গায় নিতে হয়, এবং সেই কারণে সৎ ছাত্র রাজনীতির কোনো বিকল্প নাই। এবং এটা ডাকসু, জাকসু এবং রাকসু 3টি নির্বাচন হতে যাচ্ছে, এবং এখনকার ছাত্রছাত্রীরা তো অত্যন্ত সচেতন যে এখানে হল রাজনীতি নিয়ে ইত্যাদি অনেক রকম কথাবার্তা হচ্ছে, এবং সচেতনতার মাঝখানে কিন্তু নানান রকম আড়ালও দেখতে পাচ্ছি, যে অনেকে বর্ণচোরা হয়ে এই দলে ওই দলে, বিশেষ করে ছাত্র শিবিরের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি, তারা গুপ্ত রাজনীতি করেছে, এবং তারাই দেখা যাচ্ছে সমকালের যেটা শিরোনাম, যে সবচেয়ে চাঙ্গা হচ্ছে শিবির। তো ছাত্রদলও ঠিকমতো কমিটি দিতে পারেনি, কিংবা বাম যারা ছাত্র সংগঠন তারাও ওভাবে প্রস্তুত নয়, শিবির কিন্তু প্রস্তুত। কাজে এটাও কিন্তু জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটু ইঙ্গিত বহন করে যে আসলে যতই হইচই চিৎকার চেঁচামেচি করুক না কেন, মাঠ পর্যায়ে যারা গুছিয়ে রাখবে ভোটের রাজনীতি কিন্তু তারা এগিয়ে থাকবে। কাজেই এভাবে যদি ছেড়ে দেওয়া হয়, ছাত্র শিবিরকে দেখেই বোঝা যায় যে আপনারা যদি
কাউকে শুধুমাত্র মৌলবাদী মৌলবাদী বলে আপনি বকাবকি করেন, কিন্তু নিজের ঘরটি আপনি না সামলান, মানে দিন শেষে কিন্তু ব্যাপারটা এরকম হয় না, দেখি না কি হয়, দেখি হতে হতে দেখা গেল হয়ে গেছে ঘরের চাল। একটা জিনিস কি খেয়াল করেছেন যে ছাত্রদল থেকে অভিযোগ করা হয়েছে মব ক্রিয়েট করে একটি হলের ফর্ম কিনতে বাধা দেওয়া হয়েছে। তার মানে ছাত্র দলের কর্মীদেরকে মব ক্রিয়েট করে ফর্ম তুলতে বাধা দেওয়া হলো, তার মানে দাঁড়ালো কি? তার মানে এটা দাঁড়ালো যে আসলে ছাত্র দল যেই অভিযোগটা করছে তাদের অভিযোগ করতে হচ্ছে কেন, তারা নিজেরাই তো এখন হয়তো 10 উপদলে বিভক্ত। আজকে যদি ছাত্রদলকে এই কথা বলতে হয়, এখন তাদের তো প্রধান প্রতিপক্ষই এখন অনুপস্থিত, ছাত্রলীগ নিষিদ্ধ, তাদেরকে যদি অভিযোগ করতে হয় তাহলে আর পরিস্থিতিটা তো আমাদের বুঝতে এটাও শোনা যায় যে তারা প্যানেল তৈরি করতে না পারার কারণে হয়তো একদিন বাড়িয়ে দিয়েছে বা একটা, এটাও শোনা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে, কারণ সবাই কিন্তু তৈরি, হ্যাঁ তৈরি। এবং তাদের ছাত্রদলের বিষয়টা তো এমন ভাবে দেখতে হবে, এখন অনেকেই তো ধরেন ছাত্রলীগের লোকজনও তো এখন ছাত্রদলে গিয়ে যুক্ত হয়ে গেছে, কারণ তারা নিষিদ্ধ, তারা যাবে কোথায়? কাজে এই এত বড় দলের ছাত্রদলই নিয়ে গিয়েছে নাকি আরো অন্যান্য দলেও গিয়েছে, এখন এগুলো তো আসলে আমরা এখন বুঝতে পারবো না। আমরা যেটুকু চাইবো প্রশাসন যাতে নিরপেক্ষ থাকে এবং ছাত্রদের ভেতরে যেন সৎ রাজনৈতিক বুদ্ধিটাই কাজ করে, এটাই তো আমাদের চাওয়া থাকবে। কিন্তু আপনার সারা শরীরে পচন রেখে মাথাকে আপনি বলতেছেন শুদ্ধ চিন্তা করো, এটা কি করে সম্ভব? কাজেই আমাদেরকে প্রশাসনকে এবং বিশেষ করে সরকারকে এখানে সচেতন হতে হবে। এটা কিন্তু একটা এসিড টেস্ট হবে। এসিড টেস্ট অবশ্যই। এই যে 3টি বড় বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু নির্বাচনের উপরেই কিন্তু আপনার জাতীয় নির্বাচনের প্রতি বিশ্বাসটা অনেকখানি প্রভাব রাখবে। কাজেই আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে, সরকারকে সতর্ক থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, যেটা অনেক ক্ষেত্রে আমরা সরকারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে তারা আসলে সিদ্ধান্তহীনতায় ভোগেন। সকালে এক কথা বলেন, দুপুরে এক কথা বলেন, বিকালবেলা সম্পূর্ণ সিদ্ধান্ত চেঞ্জ করেন, এমন যেন না হয়। শক্তভাবে নিরপেক্ষ থাকতে হবে, এটা দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। দেশ এবং মানুষ কিন্তু সবার আগে। ডাকসু নির্বাচনে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের কথা উঠছে, এটা তো সব নির্বাচনেই উঠবে এবং এখানেই উঠবে, এবং এটাও নিশ্চিত করার দায়িত্ব কর্তৃপক্ষের। এবং কোনোভাবে সেটা যেই হোক না কেন, যার ভোট সে দেবে এবং ভোটের রেজাল্টটা যাতে ঠিক মাথায় হয়। গণতান্ত্রিক মানসিকতা থাকতে হবে এবং বাক স্বাধীনতা নিশ্চিত করবার একটা যাত্রা হতে হবে এই ছাত্র রাজনীতির এই পথটা। জাতীয় রাজনীতির কথা আমরা বলছিলাম, এখন তো যেমন নির্বাচন কমিশন বলছে যে চলতি সপ্তাহে রোডম্যাপ তারা ঘোষণা করবেন, সেটা আশা করছেন তারা একটা খসড়া তৈরি করেছেন, সেটা দেখার পরে হয়তো 2-1 দিনের মধ্যে রোডম্যাপ ঘোষণা করা হবে। কিন্তু জটটা যেখানে লেগে আছে বোধ করি যে পিআর এবং 10 বছরের প্রধানমন্ত্রী সবকিছু মিলে বেশ কয়েকটি বিষয়ে এমন সংকট তৈরি হয়েছে যে পত্রিকার শিরোনাম করতে হলো জুলাই বাস্তবায়ন নিয়ে দলগুলোতে সনদ, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোতে সংকট। ঠিকই আছে, তবে প্রধানমন্ত্রীর যে 10 বছরের, এটা কিন্তু বিএনপিও রাজি হয়ে গেছে এবং এটা বোধহয় একটু ছাপাতে ভুল ছিল, এটা ঠিক হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। আর ছোটখাটো কিছু ব্যাপারে এবং অনেকগুলো বিষয়ে তো দ্বিমত থাকবেই। গণতান্ত্রিক একটা পরিবেশে সবাই একমত হবেন এটা তো আপনি আশা করতে পারেন না, আমরা কেউ আশা করতে পারি না। এমনকি জাতীয় ঐক্যমত্য কমিশনও এটা বলতে পারে না যে সবাইকে আপনার একমত হতে হবে, তাহলে আর গণতন্ত্র কেন? আপনার অবশ্যই বিভিন্ন মত থাকবে এবং বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি থাকবে আপনার নির্বাচনের দিকে। কিন্তু এই যে পিআর নিয়ে যে একটা চলছে যে এক ধরনের পিআর ছাড়া হবে না, পিআর থাকতেই হবে, এইটা আসলে এখন দরকার নাই। এত কিছু নিয়ে যদি দড়ি টানাটানি করা হয়, আসলে শেষ পর্যন্ত দড়িটাই ছিঁড়ে যাবে। এখন দড়ি টানাটানি সময় নয়। আমরা যে 24-এর কেউ এমন ধারণা করছেন যে দড়িটা যাতে ছিঁড়ে যাওয়ার চেষ্টাটাই করা হচ্ছে। 24-এর গণ অভ্যুত্থানের মূল প্রত্যয়টা হচ্ছে একটা গণতান্ত্রিক মুক্ত সমাজের দিকে আমরা যাব এবং সেখানে বাক স্বাধীনতা অধিকার ক্ষুণ্ণ করা হবে না। এটুকুর জন্য একটা গণতান্ত্রিক নির্বাচন প্রাথমিক শর্ত। এটুকু আপনারা করেন আগে, তারপরে আপনারা দড়ি টানাটানি করেন, অমুক করেন, তমুক করেন, অনেক কিছু আছে। কিন্তু এই সমস্ত কথাবার্তা বলে এই ধূম্রজাল সৃষ্টি করে নির্বাচনটাকে আপনারা আরো অনিশ্চিত করেন না। এইটা সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট একটা আহ্বান থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার আহ্বান সরকার শুনলে হয় আর কি। প্রথম আলোতে শিরোনাম হয়েছে কয়েকদিন আগে অ্যাম্বুলেন্স নিয়ে কথা উঠলো, তার কারণ কিছুদিন আগে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে অ্যাম্বুলেন্সটি যাবে কি যাবে না, চাঁদা দেবে কি দেবে না, তার কারণে ভেতরে কিন্তু একটি শিশু মুমূর্ষু অবস্থায় ছিল ঢাকায় নিয়ে আসার জন্যে। এই
টাগ অফ ওয়ারের মধ্যে শিশুটি মারা যায়, তারপরেই না অ্যাম্বুলেন্স নিয়ে এখন কথাবার্তা এত হয়েছে। এবং হাসপাতাল ঘিরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, জিম্বি রোগীরা অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রথম আলোর এই প্রকাশ হয়েছে। এবং অভিমত কলমে একজন লিখেছেন যে অ্যাম্বুলেন্স সেবাকে একটি নেটওয়ার্কের আওতায় আনতে হবে। এটা তো সত্য যে নেটওয়ার্কে কেন নাই। আসলে যখন একটা ঘটনা ঘটে হইচই রই তখন একটা হয়েছে, আপনি যে কোনো একটা সরকারি হাসপাতালে যাবেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনি যান আজকে, দিনে বা রাতে, এই যে একটা হাসপাতাল স্বয়ং একটা মুমূর্ষু অবস্থা। না, শুধু বিমর্ষ না, একসাথে 10 জন চালক এসে দৌড়ায় আসবে, কই যাবেন কই যাবেন, আসেন অমুক, মানে আপনি পাজেলড হয়ে যাবেন। এবং তারা খেয়াল করবেন তারা কিন্তু ভাড়াটা সবাই একই চাবে নিশ্চয়ই। এবং আপনি এটা গেট থেকে শুরু করে আপনি যদি ভেতরেও কোনোভাবে যেতে পারেন, আপনার তো কোনো শয্যা নাই, সেখানে আপনার বারান্দায় কি অবস্থা, মুমূর্ষু পরিস্থিতি এবং একটা অমানবিক পরিস্থিতি থাকছে, সেখানে আপনার কোনো পরিচিত না থাকলে আপনি চিকিৎসা হচ্ছে না। এই যদি পরিস্থিতি হয়, এবং সকাল 8টা থেকে 2টা পর্যন্ত আপনি ডাক্তার পাবেন, বিকাল সন্ধ্যাতে কিন্তু আপনি কোনো প্রাইভেট চিকিৎসক পাবেন না। তো এইরকম একটা পরিস্থিতিতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা কিন্তু একটা মহা সুযোগ ছিল যে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাটা কি করে পৌঁছায় দেওয়া যায়। তাহলে একটা রাজনৈতিক সরকারের কাছে কিন্তু একটা উদাহরণ হিসেবে থাকতো, এটা সম্ভব। কিন্তু সরকার এই সমস্ত ব্যাপারে খোঁজ খবর না নিয়ে শুধুমাত্র এই 10 বছর 15 বছর এইটা পিআর অমুক তমুক নিয়ে যত বেশি তারা কথা বলছে, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, এই যে সড়কে যে সমস্ত শৃঙ্খলা, সরকারকে একটিবার আপনি কথা বলতে দেখেছেন? শুধু শৃঙ্খলা না, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আমাদের চ্যানেল আই সামনের যে রাস্তাটি, সেই রাস্তাটির সামনে কিছু দূর গেলে একটি মানে মহাখালীর দিকে, এবং এইখানে যদি সাধারণ সুস্থ মানুষ কেউ আসেন, তাহলে তাদের প্রশ্ন হবে একই রাস্তার মধ্যে 2 লাইন 3 লাইন করে গাড়ি দাঁড়ানো আছে, সেটা মনে হচ্ছে এই গাড়িটি দাঁড়ানোর জন্য এই রাস্তাটা, এটা কি কেউ দেখেন? এবং এর ব্যাপারটা হচ্ছে যে অরাজকতার চূড়ান্ত কেউ দেখান নাই। আপনি আরেকটু পিছনে গিয়ে যে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড দেখেন, এটা তো নাই, এটি কোনো আছে, এখন সবাই আবার বসে গেছে। আনিসুল হক সরিয়েছিলেন, এখন 2 পাশে ট্রাক থাকে, মাঝখান থেকে কোনো রকমে আপনি যাবেন, এটা ট্রাকেরই বহর। তার মানে ব্যাপারটা কি, এখানে আপনার একটা সড়ক দেখলে বোঝা যায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কি রকম, সড়কের বিশৃঙ্খলা দেখলে বোঝা যায়। হ্যাঁ, এটা তো সত্য। আপনি সড়কের পরিবেশ দেখলে কিন্তু বুঝবেন দেশটা কত উন্নত। হাসপাতাল দেখলেও তাই বলবেন। আপনি হাসপাতালে যান, আপনি আপনার স্কুলগুলোতে যান, আপনার এই যে পরিস্থিতিগুলো এইভাবে হচ্ছে, সরকারের কাছে কিন্তু এটা আমাদের একটা বড় সুযোগ ছিল। আপনি এই সমস্ত মানে যে সুযোগ সুবিধাগুলো, এগুলো বন্দোবস্ত করার দায়িত্ব তো সরকারের। আপনি যেই সরকার জনগণের সরকার হবে, আগামীতে যিনি আসবেন, তার কাছে আপনার উদাহরণটা কি থাকবে? আপনি যেমন গণতন্ত্র এবং বাক স্বাধীনতা দেবেন, এটা ন্যূনতম, তারপরেই কিন্তু আপনাকে আসতে হবে স্বাস্থ্য, শিক্ষা, সড়ক, আপনার এই যে এবং আপনি কিংবদন্তি হয়ে থাকবেন যে ওই সরকারের আমলে এই আপনাকে কিন্তু উপস্থিত থাকতে হবে। আপনি বড় বড় সড়ক বানালেন, সেখানে বড় লোকদের গাড়ি উঠলো, সেটা তো আপনার সরকার হলো না। আপনাকে ওই যে শ্রেণী বৈষম্যহীন যে ছাত্র আন্দোলনের, এটাই কিন্তু মূল কথা। আপনার বৈষম্যহীন কিন্তু ওই যে কোটা বিরোধী থেকে আসছিল, আমরা কিন্তু বারবার বলছিলাম এটা ইতিবাচক যে ছাত্ররা বৈষম্যহীন একটা সমাজের পক্ষে কথা বলছে। বৈষম্যহীন সমাজের কথা বলার সেই ধারাবাহিকতা কোথায়, সেটাও কিন্তু আমরা আগামী জাতীয় নির্বাচনে দেখতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই বলেছিলাম যে একটি পত্রিকার শিরোনাম খুব একটু কাব্যিক ছিল, রূপালী বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, চাঁদার বাজার, কারওয়ান বাজার, দিনে ঘুম, রাতভর চাঁদাবাজি, এই শিরোনামের মধ্যেই কিন্তু একেবারে পুরো ঘটনাটা উঠে আছে। আপনি কারওয়ান বাজারে গেলে দেখবেন যে অনেক জায়গায় দেখবেন দিনে মিথ্যি বলে যাদের, তারা ঘুমাচ্ছে, রাতের বেলা প্রচন্ডভাবে ব্যস্ত হয়ে যায় কারণ বাজার, এবং এখানে নাকি কোটি কোটি টাকা চাঁদাবাজি হয়। এই যে গণমাধ্যমের চোখের সামনে এটা দেখে এই জন্য চোখে পড়ছে, আসছে, বড় করে আসছে। আপনার প্রতিটা বাজারে এই অবস্থা, প্রতিটা বাজারে সব জায়গাতে আপনি আওয়ামী লীগ চলে গেছে, অন্যরা এসে একই পরিস্থিতি তৈরি করছে। আপনার বেড়ে গেছে। হ্যাঁ, এই জায়গাটাতেই কিন্তু সরকারের একটা দৃঢ়তা প্রয়োজন হয়। আপনি যখন একদম
সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারবেন, তখন কিন্তু এই জিনিসগুলো থামবে। আপনি কারো জন্য সুবিধা দেবেন, কারো জন্য আপনি সুবিধা রাখবেন না, উনি আমার ভাই, উনি আমার শত্রু, এবং এই ভাই ও শত্রুর যে একদম চিহ্নিতকরণের, সমাজকে বিভাজন করবার জন্য যে অন্তর্গত একটা চেষ্টা আমরা এখন দেখতে পাচ্ছি, কিছু অপ্রয়োজনীয় বিতর্ক আমরা দেখতে পাচ্ছি, কথায় কথায় বঙ্গবন্ধু এটা করেছেন সেটা করেছেন, এমনকি বাংলা একাডেমি পর্যন্ত রবীন্দ্রনাথকে নিয়ে নিন্দা সভা আয়োজন করেছে এবার 22শে শ্রাবণে। এগুলো তাদের কাজ নয়। আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন, এই ছিলেন, অপ্রয়োজনীয় তর্কগুলো কেন তৈরি করা হচ্ছে? মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে ক্রমাগত কেন কথা বলা হচ্ছে? আপনি দেখেন এই ধূম্রজালগুলো কেন তৈরি করা হচ্ছে? যোগাযোগ মাধ্যমে আবার 2000 মানে আপনি চিন্তা করেন, যা খুশি সেটা বলবে, সেটা বলুক, সেগুলোকে আমরা প্রশ্রয় দিই কেন? আমরা যখন এগুলোকে বিভিন্নভাবে সামাজিকভাবে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করি, এবং তখন কিন্তু বোঝা যায়, আপনি ধরেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নাকি 120 জন পুলিশ অফিসার লিখেছে বসে। আপনি চিন্তা করেন, মানে কূট তর্কের তো একটা সীমা পরিসীমা থাকা উচিত। এবং আমরা আমাদের নিজস্ব যে সমস্ত সম্পদ সব কিছুকে অস্বীকার করব, মুক্তিযুদ্ধকে অস্বীকার করব, বঙ্গবন্ধুকে অস্বীকার করব, আমাদের 60 দশক অস্বীকার করব, আমাদের রবীন্দ্রনাথকে অস্বীকার করব, আমাদের প্রমিত বাংলা ভাষাকে অস্বীকার করব, কারণ আমরা নাকি এগুলো সব ভারতীয়। কাজে এই সমস্ত ভারতীয় ফ্যাসিবাদের কথা বলে আমরা আমাদের নিজস্ব যেই ঐতিহ্য সেগুলোকে নষ্ট করার একটা চেষ্টা করা হচ্ছে। এবং এগুলোর ভিতরে কিন্তু সুদূর প্রসারী রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, যে পাকিস্তানি ভালো। এই পাকিস্তানি ভালো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, কিন্তু এটা কিন্তু সরাসরি কথা, যে পাকিস্তানে আমাদের ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই। আপনি খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হ্যাঁ, পাকিস্তান ভালো নয়, কারণ এইটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 71 হয়েছে, এবং এটার জন্য অনেক বড় ধরনের আমাদের আত্মত্যাগ আছে। এইটাকে অন্য কিছুর সাথে মেলানোও উচিত না। কাজে এইটাও কিন্তু হচ্ছে। কাজে সরকারের এই সমস্ত কিছু সব কিছু বাদ দিয়ে তাকে তার কাজে ফোকাস হতে হবে, যে আমি একটা নির্বাচন করব, এবং সেই নির্বাচনে সকলকে অংশ করতে হবে, অন্তর্ভুক্তমূলক সমাজ করতে হলে একটা নির্বাচনের মাধ্যমে। যেমন আপনি দেখলেন যে সরকারের তো আন্তরিকতার অভাব নেই মনে হচ্ছে, কিন্তু এখন আপনি নির্বাচন করবেন, নির্বাচন করবার জায়গায় যদি শর্ত আপনি একজন এক এক শর্ত দেওয়া শুরু করেন এবং এক এক সময় এক এক কথা বলেন, তাহলে কি করবেন? আপনি তারিখ দেবার পরেও প্রধান উপদেষ্টা বললেন যে জুলাই সনদ বা ওই সংস্কার না হলে, পুরো না হলে তো নির্বাচন হওয়াটা কেমন হয়, এই ধরনের কথাবার্তাও বিভিন্নভাবে আসছে। এখন এত রকমের কথা যদি চলে আসে, তাহলে আসলে আমরা দাঁড়াবোটা কোথায়? আমাদেরকে একটা জায়গায় তো পরিষ্কার হতে হবে যে 24-এর গণ-অভ্যুত্থান হয়েছে, নির্বাচনের একটা ইচ্ছা আছে, গণতান্ত্রিক সমাজের একটা আকাঙ্ক্ষা তো আছে। আপনার নিজের কি মনে হয়, যদি বলে না নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, আদৌ কি যাত্রা শুরু করেছে? ট্রেন, বাস, রিক্সা বুঝি না ভাই, আমাদের একটা মানে কথা বলতে দিতে হবে, এবং আমাদের সকলের অধিকার সমান এই রাষ্ট্রে, এটা কারো বাপের না। যে কথাটা 24-এর আন্দোলনে ছিল, এই রাষ্ট্র কারো বাপের না, এই জায়গায় আমাদের থাকতে হবে, আমরা সবাই ভোট দিতে চাই। দিনের বেলা এই শব্দটা এখন খুবই পরিচিত, এই দেশ কারো বাপ, আসলেই কারো বাপের না, এবং সেই জায়গাটাতে আমাদের আসতে হবে। এই কারো বাপ একা করে তাকে কারো দলও করা যাবে না, বঙ্গবন্ধুকে কোনো দলের করা যাবে না, মুক্তিযুদ্ধকে কোনো দলের করা যাবে না, এবং সেটা একটা দেশের ইতিহাসের অংশ। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা পলিথিন এবং দূষণ নিয়ে অনেক কথা শুনলাম মাননীয় উপদেষ্টার মুখ থেকে, এবং আশা করলাম যে বোধ করি বোধহয় একটা পরিবর্তন হবে। কিন্তু বনের জমি উদ্ধারে অগ্রগতি বলা হচ্ছে, কিন্তু দূষণ ও পলিথিন বন্ধ হলো না। দূষণ ও পলিথিন আসলে রাতারাতি করে হঠাৎ করে দেখা যাবে যে আপনি একটা কি সারা অঙ্গে ব্যথা, আপনি দেখলেন একটা হাত বিরাট মাসলে বসে আছে, এই সমস্ত কথাবার্তা আসলে আমার কাছে খুব বেশি যুক্তিসঙ্গত মনে হয় না। আসলে আমাদেরকে করতে হবে কি, ছোট ছোট করে প্রাথমিক কাজগুলো করতে হবে। আপনি যত্রতত্র যেভাবে আমাদের এখানে রাস্তাঘাট ময়লা করতে, সিটি কর্পোরেশনের দায়িত্বগুলোকে পরিষ্কার করা দরকার, একটা সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার। আপনি মনে আছে যে আনিসুল হক সাহেব যেভাবে রাস্তাঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, বিশেষ করে গুলশান এলাকায়, বিশেষ করে সাত রাস্তাটাও যেটা পরিষ্কার করছিলেন, রাস্তা গুলশান উত্তরার বড় বড় রাস্তাগুলো ভিতরে 4 নম্বর সেক্টর 3 নম্বর সেক্টর যখন উনি হাত দিয়েছেন করা গেছে কিন্তু, এবং মানুষ সেখানে অংশগ্রহণ করেছে। কাজে আপনি যদি এই কাজগুলো করতে পারেন, এবং এই শহরে যে এরকম 30-50 বছরের যে বাসগুলো চলে, আপনি দেখেন কেমন লাগে দেখতে। এই জিনিসগুলোও তো একটু সরকারি পদক্ষেপে আপনি গণপরিবহন তৈরি করেন, কিছু ভালো বাস আপনি রাস্তায় নামান,
কয়জন মানুষের গাড়ি আছে বলেন? ওই ওই আপনার মানুষ যাবে কোথায়? আপনার ওই কথাটাই বলি, একদিন সকালে উঠে যদি দেখা যায় রাস্তার আইন সবাই মেনে চলছে, তাহলে দেশটা ভালো। কিন্তু আইন মানবেন কিভাবে? আপনি প্রত্যেকের কি গাড়ি আছে? আপনি বাসে যে উঠবেন, বাস কোথায়? বাস যা আছে পেছনে কিছু নাই, 4 চাকার উপরে একটা কি জানি চলছে, এটাকে বলে বাস। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অতিথি যে কথাগুলো বললেন, কখনো ক্ষোভের সঙ্গে, কখনো দুঃখের সঙ্গে, কিন্তু এগুলো তো মনের কথা। এই মনের কথাগুলো গুরুত্ব পাক, দেশটা ভালো থাকুক। খোদা হাফেজ।